প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আজকে তোমাদের ইংলিশ পরীক্ষা ছিল। আমি তোমাদের ইংলিশ কোশ্চেন এবং সেই প্রশ্নের বা সেই কোশ্চেনের কি উত্তর হবে সেই উত্তরগুলি বলে দিচ্ছি। তোমরা একবার নিজেদের মধ্যে মিলিয়ে নিও। রাইট? চলো শুরু করা যাক। এই তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্ট পেজ তোমাদের। চলো এবার ভিতরের পৃষ্ঠাগুলো দেখে নিই আমরা কি প্রশ্ন এসছে এবং প্রতিটি প্রশ্ন সিন, আনসিন, গ্রামার আমি এখানে একদম ডিটেইলস উত্তর সহ, লিখিত উত্তর সহ তোমাদেরকে দেখাবো। তাই তোমরা খুব সহজে এগুলোকে মিলিয়ে নিতে পারবে। রাইট? চলো দেখা যাক। লক্ষ্য করো এই হচ্ছে তোমাদের সিন, আমাদের ওয়েন দ্য ফ্যামিলি মানে দ্য ক্যাট থেকে এসছে। এই আমি টেক্সট করে সময় নষ্ট করছি না, প্রশ্ন দেখো। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে প্রথমে আমাদের মাল্টিপল চয়েস আছে। দেখো, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, এখানে গেস্ট অফ দ্য ফ্যামিলি। নেক্সট, অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, কিসের জন্য উপস্থিত হয়েছিল? তাহলে গেট হিজ শেয়ার অফ ফুড। নেক্সট, sometimes the gate stoops down and strokes the cat instead of, তাহলে instead of offering food, এটা आंसर হবে। তারপরে the purring cat rubs himself against the legs of the family members of the family, এটাই হবে आंसर। next, with tears of rage and pain in eyes the guest affects to be very much amused आंसर হবে। এবারে চলে এসো প্রশ্ন উত্তর। লক্ষ্য করো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যটাকে পূরণ করতে হবে। প্রথমে আছে দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। নেক্সট, পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। নেক্সট, নাম্বার 3, দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু ইট হিজ ফুড সেফলি। এখানে সেফলি কথাটা লিখতে পারলে বেশি ভালো। রাইট? এবার চলে এসো আমাদের এখানে নেক্সট কোশ্চেন। স্টেট whether the following statements are true or false, write T for true and I for false। বাকি তোমরা বুঝতেই পারছো, ট্রু ফলস আর সাপোর্টিং লাইন লিখতে হবে। প্রথম কোশ্চেন, the guest was amused when the cat ragged him in the leg। তাহলে বুঝতেই পারছো মোটেও আনন্দিত ছিল না, রেগে গেছিল। তাহলে সো উইথ টিয়ার্স অফ রেজ এন্ড পেইন, বাকি আর লিখিনি আমি, ভেরি মাচ অ্যামিউজড ওই জায়গাটুকু টেক্সট থেকে লিখে দিলেই হয়ে যাবে। রাইট? এখানে আর একটু জায়গা দিলে বেশি ভালো হতো লেখার, কিন্তু আমি জানি না কেন জানি এখানে এত কম জায়গা দেওয়া হয়। তারপর দেখো, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাশেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট। তাহলে এটা ট্রু, কারণ ওটা মোটেও লজ্জিত ছিল না, বরং আনন্দিত হয়েছিল। সাপোর্টিং লাইন, ওই যে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস দ্যাট, দিয়ে ওখানে আমি ডট ডট দিয়েছি, মানে ওই অংশটা ওখানে লিখে দিতে হবে। এবারে চলে এসো কবিতা। এই ছিল আমাদের গল্প, এবার কবিতা। কবিতা এবারে এসছে এখানে আমাদের সি ফিভার থেকে। টেক্সট তোমরা দেখতেই পাচ্ছ। চলো প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ডিউরিং দ্য জার্নি দ্য পয়েটস শিপ উইল বি গাইডেড বাই, তাহলে স্টার হবে, তাই না? একবারই প্রথম দিকে আমরা দেখেছি, এই যে লক্ষ্য করো 2 নম্বর লাইনে, এ স্টার টু স্টেয়ার হার বাই। চলো নেক্সট, পরের কোশ্চেন। আই মাস্ট গো ডাউন ড্যাশ দ্য লাইন এক্সপ্রেস দ্য পয়েট, মানে এই লাইনটা দ্বারা কবির কি এখানে ব্যক্ত হচ্ছে? তাহলে ডিটারমিনেশন টু গো অন দ্য সি ভয়েস। মাস্ট কথাটা ডিটারমিনেশন মানে আবশ্যিকতা বোঝাতে ব্যবহার করা হয়, তাহলে ডিটারমিনেশন মানে তার দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছে। নেক্সট, দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ইন দ্য পোয়েম আর, এখানে তোমাদের একটু কনফিউশন হতে পারে, কেউ কেউ গার্লস আর হোয়েল লিখতে পারো, তাই না? কিন্তু লক্ষ্য করো দ্য লিভিং ক্রিয়েচার্স, তাহলে এখানে আমরা 3টি প্রাণীর নাম পেয়েছি, আমরা 3 জনের নাম পেয়েছি। একটা মেরিনার্স, মানে ওই কবি যে তার সঙ্গে নাবিকের কথা বলেছিল, আর গার্লস আর হোয়েল। তো আই থিঙ্ক এখানে 2 নম্বরটা অ্যান্সার হবে। যারা 1 নম্বর করেছো তোমাদের হয়তো 1 নম্বর কাটা যাবে। নেক্সট, দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফিলোর ওভার টু বি ইন এ, তাহলে জয়াস মুড, ওখানে মেরিয়ান বলেছিল, তাহলে জয়াস মুড, আনন্দপূর্ণ মুড তাকে চেয়েছিল। প্রশ্ন উত্তরে চলে আসো এবার। এই দুটি প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ আ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিজ, জিপসিদের জীবনের সঙ্গে কেন তুলনা করেছে? The poet compares a mariner's life to gypsies to highlight their freedom, adventure, and restless wanderlust, always moving from place to place without settling down। এটাকে তোমরা ভিন্নভাবেও লিখতে পারো, কিন্তু মূল কথা বা মূল বিষয় হচ্ছে এটা, যেটা এখানে আমরা বললাম। সে ভাষাগত একটু তারতম্য হতে পারে। নেক্সট, হোয়াট ডাজ দ্য পয়েট আস্ক ফর এট দ্য এন্ড অফ দ্য ভয়েস, এটা তোমাদের কাছে তুলনামূলক সহজ। কবি এই কবিতার শেষে কি আকাঙ্ক্ষা, কি ইচ্ছা প্রকাশ করেছিলেন? তাহলে দেখো, এট দ্য এন্ড অফ দ্য ভয়েজ the poet asked for a peaceful rest and a kind farewell, just like a tired traveler after a long journey। রাইট? এই ছিল আমাদের প্রশ্ন উত্তর। আনসিনও কিন্তু এবার তোমাদের তুলনামূলক সহজ। আই হোপ যে তোমরা আনসিন দেখে একটু আনন্দিতই হবে। আমি আনসিন আর পড়ে দিচ্ছি না, তোমরা ভিডিওটাকে পজ করে পরে সময় করে পড়ে নিও। এই হচ্ছে তোমাদের আনসিন। রাইট? আমি আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের আনসিন। চলো এবার প্রশ্ন উত্তরে চলে আসো। প্রশ্ন আছে, ইন্ডিয়া লঞ্চ ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, 1975 হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কারেন্টলি ইন
ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ, মানে বর্তমানে কত সংখ্যা আছে। এখানে একটা চালাকি করেছে দেখো, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, লক্ষ্য করো, এই যে আমি বড় করে দেখাচ্ছি, এই যে 1811, রাইট? কিন্তু এখানে কোনো সংখ্যা বলেনি, এখানে কি বলেছে লক্ষ্য করো, অ্যাবাউট 3000 হবে না, মোর দেন 2000 2000 এর বেশি হবে না, অ্যাবাউট 2000 এটাই অ্যান্সার হবে। কেন কি লেস দেন 2000, সরি লেস দেন 1000, হাজারের কম, হাজারের কম তো ছিল না, তাহলে এখানে অ্যাবাউট 2000 এটাই অ্যান্সার হবে। অ্যাবাউট মানে কি প্রায়, কোনো সংখ্যার আগে অ্যাবাউট থাকলে অ্যাবাউট মানে হবে প্রায়, প্রায় 2000, তো ওটাই অ্যান্সার হবে। নেক্সট, দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু, বলছে যে ভারতে যে সংখ্যা, ক্রোকোডাইলের সংখ্যা এটা বেড়েছে কারণে, ডিউ টু মানে কারণে, তাহলে এটা ক্যাপটিভ ব্রিডিং আমরা টেক্সটে পেয়েছি, এটা তোমরা টেক্সটটা ভালো করে দেখলে দেখতে পাবে। In the year 1972 is significant for wildlife enthusiasts in India because this year, তাহলে 1972 সালটা খুবই সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ, কিসের জন্য? কারণ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, এই বছরই এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পার হয়েছিল। তোমরা লক্ষ্য করো, এই যে 1972 দিয়ে যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে 1972, এখানে ওটা দেওয়া আছে, রাইট? আচ্ছা, ভালো লাগছে তো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, কারণ তোমাদের জন্য এত পরিশ্রম করে এটাকে, কোশ্চেনটাকে জোগাড় করে অ্যান্সারগুলো করা হয়েছে, রাইট? আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এবারে তোমাদের ইংরেজি শেখার জন্য এই চ্যানেলটা তোমাদের খুবই কাজে আসবে। কারণ এখানে আমি ইংরেজি গ্রামার, স্পোকেন ইংলিশ, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ ইংলিশের ভিডিও রেগুলার পোস্ট করে থাকি। চলো, তোমাদের বিরক্ত করছি না, আগে বাড়ো। তাহলে নাম্বার 5 দেখো, এবার পরের কোশ্চেনটা দেখো, কনজারভেশন অফ দিজ সল্ট ওয়াটার মনস্টার্স রিফার্স টু কনজারভেশন অফ, তাহলে এখানে এই যে মনস্টার বলতে কাদের কথা বলা হয়েছে এখানে? তাহলে এখানে মনস্টার মানে কি, দানব, বৃহৎ আকার, রাইট? তাহলে এখানে ক্রোকোডাইল হবে, ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, এখানে একটা বিষয় আছে। তো যাই হোক, এখানে আমি 15th ইয়ার অফ ইন্ডিয়াজ ক্রোকোডাইল কনজারভেশন এটাকে চুজ করেছি। কেন কি, যে 1975 সালে ক্রোকোডাইল লঞ্চ কনজারভেশন প্রজেক্ট চালু হয়েছিল। তো ওর উপর ভিত্তি করে, যেহেতু এটা 2025 সাল, তো 50 বছর হয়ে গেল, আমি ওটাকেই চুজ করেছি। এবারে আমরা দেখবো ট্রু ফলস আর সাপোর্টিং লাইন। তোমরা জানো ট্রু ফলস যদি ঠিক থাকে তাহলে সাপোর্টিং লাইন দেখবে, না হলে সাপোর্টিং লাইন যতই ঠিক থাকুক তাতে ওর নাম্বার পাওয়া যাবে না। তো দেখো কি বলছে, সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি, ডিক্রিজড হয়নি, ইনক্রিজড হয়েছিল, তাহলে এটা ফলস হবে। আর সাপোর্টিং লাইন দেখো, সাপোর্টিং লাইনের জন্য আরো জায়গা দরকার ছিল, কিন্তু এত কম জায়গা দিয়েছে। যাই হোক, ওই জায়গাটুকুর মধ্যে যেটুকু আসে আমি লিখেছি। টুডে দেয়ার আর 1811 সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ইন ভিতরকণিকা, আরো একটু লিখতে হতো, ওটা লেখার জায়গা ছিল না। নেক্সট, দ্য ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলি স্টেটস, ট্রু হবে এটা। সাপোর্টিং লাইন, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কনিকা, অফ কিংস ফ্রম কনিকা, আর জায়গা ছিল না বলে লেখা হয়নি। চলো আগে বাড়ো। নাম্বার 3, 3 নম্বরে কি দেখতে পাচ্ছি, আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন, এটাও ফলস হবে। দেখতে পাচ্ছি আমি ফলস দিয়েছি। আর সাপোর্টিং লাইন আমরা দিয়েছি, কার আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল, এবার আরো জায়গা দরকার ছিল, কারণ অনেকটা লিখতে হতো, কিন্তু ডট ডট করে ছেড়ে দিয়েছি, কিছু করার নেই আর। চলো এবার আনসার থেকে প্রশ্ন উত্তর দেখে নিই। প্রথম প্রশ্ন লক্ষ্য করো, বলছে হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টের মূল উদ্দেশ্য কি ছিল? আমরা লিখবো উত্তর দেখো, দ্য মেন অবজেক্টিভ, এখন অবজেক্টিভ হতো, আমি অবজেক্ট লিখে দিয়েছি, সরি। The main objective of the crocodile conservation project was to protect the animal's natural habitat and revive the population through captive breeding. Right? Next, why were the saltwater crocodiles on the verge of extinction in 1975? In 1975, crocodiles were very much threatened and were in the verge of extinction due to indiscriminate killing for commercial purpose and severe loss of natural habitat. Next. এবারে লক্ষ্য করো, নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, হু ইজ রিফার্ড টু অ্যাজ ওড়িশাজ ক্রোকোডাইল ম্যান? আমরা লিখেছি মিস্টার সুধাকর কর ইজ রিফার্ড টু অ্যাজ ওড়িশাজ ক্রোকোডাইল ম্যান। হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম? আমরা লিখেছি হি রিটায়ার্ড অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট, এখন এটা ছুটে গেছে, তোমরা আবার এটাও লিখতে পারো, হি রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিস্ট, ওইভাবেও লিখতে পারো, রাইট? নেক্সট, কোয়েশ্চন নাম্বার 4, হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট? After his retirement, Mr. Carr has been imparting technical expertise and methodological on the conservation of crocodiles. তাহলে এটা উত্তর হিসেবে আমরা লিখতে পারি। এই ছিল আনসিন। এবার চলে এসো সেকশন বি, গ্রামার এন্ড ভোকাবুলারি, রাইট? চলো প্রথমে গ্রামার দেখো।
প্রথম যে এখানে ভার্ব ফর্মুলা চুজ করতে বলেছে, এখানে একটু কনফিউশন তোমাদের হলেও হতে পারে বাচ্চাদের, রাইট? দেখো কি লিখেছে, ইট ওয়াজ ড্রিজলিং, হ্যাড বিন ড্রিজলিং, ইজ ড্রিজলিং কন্টিনিউয়ালি ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে। তাহলে এখানে দেখো সময়ের কথা বলা হয়েছে। কোনো কাজ যদি কিছু সময় ধরে চলমান অবস্থায় থাকে তাহলে ওটাকে সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে এখানে আমাদেরকে হ্যাড বিন করতে হবে, হ্যাড বিন ড্রিজলিং। ড্রিজলিং মানে হচ্ছে ফোটা ফোটা করে বৃষ্টি পড়া, টিপ টিপ করে বৃষ্টি পড়া। তাহলে হ্যাড বিন ড্রিজলিং, রাইট? আচ্ছা, হ্যাড বিন পাস্ট টেন্স, তাহলে পরের গুলো পাস্ট টেন্স হবে। তাহলে লক্ষ্য করো, বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপ, গ্রিউ আপ এটা হবে অ্যান্সার। দেন ক্যাম, যেহেতু পাস্ট টেন্স তো পাস্টেই চলবে, তাহলে ক্যাম, ক্যাম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, রাইট? চলো এবার আর্টিকেল এন্ড প্রিপোজিশন। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, গ্রীষ্মকালে, ইন সামার। উই স্টেড ইন এ হোটেল ড্যাশ দ্য রিভার, এখানে বাই বসাতে হবে, বাই মানে কিন্তু এখানে পাশে, নদীর ধারে। দো দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস, তাহলে লাস্টের দা। আই হোপ যে তোমাদের মিলে গেছে, রাইট? যে মিলে থাকে খুবই ভালো কথা, আর যদি না মিলে তাতেও মন খারাপের কিছু নেই, যেটা হওয়ার হয়ে গেছে। সামনে যেগুলো পরীক্ষা আছে সেগুলোকে লক্ষ্য করো, রাইট? আচ্ছা চলো আমি পৃষ্ঠা উল্টাই, ততক্ষণ তোমরা যারা এখনো ভিডিওটি লাইক করেনি লাইক করে দাও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ইংরেজির বিভিন্ন রকম ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলো নেক্সট, উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার, ভয়েস চেঞ্জ করতে বলেছি। তাহলে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস, এখানে মনে রাখতে হবে প্যাচ আর আপ এটা দুটো মিলিত হয় কিন্তু এটা ভার্ব, তাহলে প্যাচড আপ করতে হবে একসঙ্গে। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা তো একদম জলের মতো সোজা তোমাদের কাছে। ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। নেক্সট, the people were very much amused, the people were very much stunned, full stop, they could not speak in the beginning, এটা পাসিং অফ বাপু থেকেই নেওয়া হয়েছে তোমাদের, কিন্তু এখানে ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। তাহলে আমাদের বাপুতে যে লাইনটা ছিল ওই লাইনটা লিখতে হতো, the people were too stunned to speak in the beginning, রাইট? চলে এসো এবার ফ্রেজাল ভার্ব। দ্য অফিসার ডিমান্ডেড, ডিমান্ডেড দাবি করা, তাহলে কল ফর মানে দাবি করা, কিন্তু ডিমান্ডেড পাস্ট ফর্মে আছে, তো আমাদের কলের সঙ্গে ইডি লাগাতে হবে, কল্ড ফর, রাইট? আচ্ছা, উই মাস্ট রিডিউস, রিডিউস মানে কমানো, তাহলে কাট ডাউন। আর রিমেম্বার, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, তাহলে রিমেম্বার মানে স্মরণ করা, তাহলে কল আপ হবে অ্যান্সার। এবারে চলে এসো দ্য ভেরি ডেঞ্জারাস পার্ট, এটাই তোমাদের ছেলেদের কাছে খুব কঠিন বলে মনে হয় বাচ্চাদেরকে। চলো দেখে নাও এখানে এবার, এটা তোমরা জানো এই সিনোনিম মানে এই শব্দগুলোর সমর্থক শব্দ আনসিন থেকে খুঁজে লিখতে হবে। তুলনামূলক কিন্তু সহজই ছিল। দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল, তাহলে এটা হবে হ্যাবিটেট। আচ্ছা, টু ব্রিং সামথিং ব্যাক অফ লাইফ, কোনো কিছুকে জীবনে ফিরিয়ে নিয়ে আসা, তাহলে রিভাইভ। আচ্ছা, ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটাকে বলা হয় প্রজেক্ট। আর টার্গেট মানে লক্ষ্য বা উদ্দেশ্য, তাহলে অবজেক্টিভ। আই হোপ তোমাদের এটাও মিলে গেছে। আচ্ছা চলো এবার রাইটিং স্কিল। রাইটিং স্কিল আমি যে সাজেশন দিয়েছিলাম সাজেশন থেকে কমন এসেছে, লক্ষ্য করো। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স। আনফর্চুনেটলি আমি প্লাস্টিক পলিউশন সম্পর্কে দিয়েছিলাম, কিন্তু এখানে এয়ার পলিউশনের কথা চলে এসেছে। কিন্তু যারা এডিটর লেটার জানো, বা আমি এডিটর লেটারের ফরম্যাটের ভিডিও পোস্ট করেছি আমার চ্যানেলে, রাইটিং স্কিলে তোমরা গিয়ে দেখতে পারো। আর সাজেশনে তো আমি বারবার 1 নম্বরে লেটার রাইটিং এডিটর লেটারে রেখেছি, তোমরা ভিডিও অ্যাভেলেবল আছে, আমি যদি কোনো বানিয়ে বলি তোমরা চেক করে নিতে পারো গিয়ে। তো এডিটোরিয়াল লেটার এসছে। চলো তারপরে দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন এসছে আমাদের এখানে, দেখো রাইট এ প্যারাগ্রাফ অন মর্নিং ওয়াক, ভেরি কমন, ভেরি কমন। এটাও একদম সাজেশনে আমার একদম দেওয়া আছে, মানে মেন লিস্টেই। ওখানে গিয়ে তোমরা এটা চেক করতে পারো। আর এই যে দেখো এবার এখানে নিউজ পেপার রিপোর্ট নাম্বার 3, ভেরি আনফর্চুনেট, কিন্তু আমি আমার সাজেশনে আমার প্রতিটি ক্লাসে তোমাদের বারবার করে বলেছি যে গত বছর রিপোর্ট আর নোটিশ দুটোই চলে এসছে, কিন্তু এই দুটো ছাড়া সাধারণত কোশ্চেন হয় না, মানে একটা ঘুরিয়ে ফিরিয়ে আসেই। তো আমি প্রত্যেকটা সাজেশনে বলেছি যে তোমরা কিন্তু রিপোর্ট আর নোটিশের অন্তপক্ষে ফরম্যাটটাও দেখে যাবে বাই চান্সের জন্য। আর দেখো তাই সেই অঘটনই ঘটেছে, নিউজ পেপার রিপোর্ট দিয়ে দিয়েছে। যাই হোক, আই হোপ যে খুব একটা কঠিন ছিল না, তোমরা নিশ্চয়ই পেরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধু, এই ছিল তোমাদের প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের উত্তর মিলেছে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যা হওয়ার কারো যদি কিছু উত্তর ভুলও হয় তাতে মন খারাপের কিছু নেই, ভালোভাবে পড়াশোনা করো, সামনের পরীক্ষাগুলোকে ভালোভাবে দাও। আর সামনে এখনো আরো অনেকগুলো পরীক্ষা আছে, আর যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, রাইট? তাহলে তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মনোযোগ সহকারে পরীক্ষা দাও, ভালোভাবে পড়াশোনা করো, আর জীবনে এগিয়ে যাও।